আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, ২১শে রাতে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আজ ৩১শে মার্চ বিশ্ব দুর্যোগ দিবস। আমরা এই দুর্যোগ দিবসের আলোকেই আজ আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি নির্মাণ, আবাসন, নগর পরিকল্পনা ইত্যাদি বিষয়ের সঙ্গে জড়িত তিনজন সম্মানিত অতিথিকে। আমি প্রথমে একটু বা থেকে পরিচয় করিয়ে দিচ্ছি। অ্যাসেট ডেভেলপমেন্ট অ্যান্ড হোল্ডিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এফআর খান। তারপরে রয়েছেন বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর প্রবাল। তিনি গতকালকে নির্বাচনে রিহাবের নবনির্বাচিত সভাপতি, এখনো হ্যাঁ আপনারা এক্সিকিউটিভ কমিটি মেম্বার। তারপরে রয়েছেন ইশরাতুল ইসলাম, সহকারী অধ্যাপক, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, বুয়েট। আপনাদের ইলেকশনটা হয় হচ্ছে এক্সিকিউটিভ কমিটি মেম্বার, সেখান থেকে একজন সভাপতি নির্বাচন করে। আপনি গতবারের সাধারণ সম্পাদক। জি, আমি বর্তমানে সাধারণ সম্পাদক, মানে এই কমিটি হস্তান্তরের আগ পর্যন্ত। আমি দুঃখিত, আমি বলতে যাচ্ছিলাম আমরা একজন রিহ্যাব নেতাকেও আমাদের সঙ্গে পেয়েছি। আমরা যেখান থেকে আলাপটা শুরু করতে চাই, ইরশাদ আপনি যদি আমাকে সহযোগিতা করেন, যে ওনারা দুজন আবাসন শিল্পের সাথে জড়িত। আপনি লেখাপড়া করাচ্ছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, বুয়েটে আপনি আরবান প্ল্যানিং নিয়ে কাজ করছেন। সেই সাথে আরও কয়েকটা বিষয় আসবে, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন। বেশ কদিন যাবৎ আমরা পত্রপত্রিকায় দেখছি এবং আমাদের ২১ টিভিও বেশ কটি রিপোর্ট করেছে যে নির্মাণ শ্রমিকরা কাজ পাচ্ছে না। এই বিষয়টিও সামনে আনতে হবে যে নির্মাণ শ্রমিকরা নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির কারণে আপনাদের আবাসন শিল্পের ব্যাপারটা আপনারা বলবেন, কিন্তু যারা এমনি নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত, নির্মাণের সঙ্গে জড়িত, যারা কন্ট্রাক্টর, রোড ডেভেলপমেন্ট কিংবা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ পেয়েছে, নির্মাণ সামগ্রীর দামের কারণে তারাও নাকি কাজ বন্ধ করে দিয়েছে, কেননা এটা তাদের যেই দরে তারা কাজ পেয়েছে সেই দরে আর তারা কাজ তুলতে পারছে না। আমরা জানি রডের টন প্রতি ৭২,০০০ থেকে ৭৫,০০০ টাকা দাম হয়ে গেছে, যেটা মাস তিনেক আগেও হয়তো অর্ধেকের কাছাকাছি ছিল। এই বিষয়গুলিও আসবে, কেননা এটা গণমানুষের একটা বড় অংশ শ্রমিক যারা নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত, তার নাম্বারটা কি আপনারা বলতে পারবেন? এবং দ্রব্যমূল্যের যা অবস্থা, সেই সাথে এই নির্মাণ শিল্প, আবাসন শিল্পের সাথে একেবারে নতুন যেটা নির্মাণ হবে সেটা যেমন জড়িত, সেই সাথে আপনি বলছিলেন একটু আগে যে বাড়ি ভাড়াও সম্পর্কিত হয়ে পড়ে। বাড়ি ভাড়া সম্পর্কিত হয়ে গেলে সব মানুষের উপর চাপটা পড়তে শুরু করে। যেখান থেকে শুরু করা যায়, আপনি যদি বিশ্ব দুর্যোগ দিবসটি শুরু করি, যে আমাদের দেশের যে নির্মাণ, যা কিছু আবাসন কিংবা অন্য কাজে নির্মাণ হচ্ছে, অফিস বিল্ডিং নির্মাণ হচ্ছে, সে পরিকল্পনার দিক থেকে তাদেরকে আপনি কিভাবে রেট করবেন এবং দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে সেগুলি কতখানি রোবাস্ট, এবং আরও কিছু পপুলার জিনিস চলে আসছে, র্যাঙ্কস ভবনটাও যদি আপনি ইনক্লুড করেন, র্যাঙ্কস ভবনের এই দশা কী হলো, এবং আরও কিছু ভবনকে নাকি চিহ্নিত করা হয়েছে। আপনি যদি শুরু করেন ঈশ্বর। অনেকগুলা বিষয় আপনি অবতারণা করলেন, সব একখানে চলে আসে। হয়তো প্রথমে যেহেতু আজ দুর্যোগ দিবস, সেটা দিয়ে যদি শুরু করি, দুর্যোগ মোকাবেলা করার ক্ষেত্রে মানে আমরা এটা বলা হয় যে আর্থকুয়েক ডাজন্ট কিল পিপল, বিল্ডিংস কিল পিপল। আমরা একটা ভবন নির্মাণ করি নিরাপদ আশ্রয়ের জন্য, কিন্তু সেই ভবন যদি টেকসই না হয় তাহলে সেটাই কিন্তু আমার বিপদের কারণ। ট্রান্সফরমারের অ্যাডের মতো যদি বলি, সেই বিল্ডিং যদি আপনার উপরই ধসে পড়ে তাহলে তো মানে আমি সমূহ বিপদের সম্মুখীন। এবং টেকসই বিল্ডিং যদি আমি, যেহেতু আমি স্থপতি হিসেবে বলতে পারি, বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে কিন্তু নির্মাণ সামগ্রী কোয়ালিটি এটা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। এবং যদি নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে একটা ইমপ্যাক্ট পড়ার কিন্তু সম্ভাবনা আছে, নির্মাতারা কোয়ালিটি কম্প্রোমাইজ করতে পারে, সম্ভাবনা আছে।
তো এই বিষয়টা দেখতে হবে। আপনি আরেকটা বিষয়ের অবতারণা করলেন যে নির্মাণ শ্রমিকদের কাজ কমে যাচ্ছে, ডেফিনেটলি, কারণ যে কেউ, সেটা সরকারি হোক আর বেসরকারি উদ্যোগই হোক, কোনো প্রজেক্ট যখন হাতে নেওয়া হয়, প্রজেক্ট তো আর একদিনে শেষ হয় না। একটা প্রজেক্ট আমরা জানি যে অ্যাপার্টমেন্টগুলা মিনিমাম একটা 2 বছরের সময়, একটা প্রজেক্টের প্রাইসের উপরে ওনারা কস্টিং করে অ্যাডভান্স সেল করেন, বা একটা রাস্তা তৈরি করতে গেলে গভর্নমেন্ট একটা কস্টিং করেন, ঠিকাদার ওইভাবে এটার জন্য বিড করে। এখন যদি আমাদের নির্মাণ সামগ্রীর দাম যারা কনস্ট্রাকশনের সাথে জড়িত তারা কিন্তু সেই কাজটা এগিয়ে নিতে পারে না। এবং আমি অন্য দিক থেকে যদি বলি যে আপনারা আমাদের সাথে আজকে দুজন আছেন আবাসন শিল্পের সাথে জড়িত, এবং সেই ক্ষেত্রে আমরা প্রথমে একটা জিনিস বলবো যে আমরা চাই সবার জন্য একটা গৃহ মানুষ যেহেতু ওন করতে পারে, কিন্তু ঢাকা শহরে আমরা জানি মাত্র 30% লোক হয়তো একটা নিজের জায়গা বা হয়তো বাড়ি আছে, কিন্তু মানে 70% অনেক বেশি পার্সেন্টেজ বললেন আমার তার চাইতো অ্যাকচুয়ালি জাস্ট আমি একটু কারেকশন করি আপনাকে, অ্যাপার্টমেন্টে থাকে ঢাকা শহরে মাত্র 2.91%। না, আমি যেটা বলছি একেবারে সব ধরনের, মানে যে একটা টিনের বাড়িতেও থাকে ওইসব নিয়ে যদি আমি বলি, ভাড়া বাড়িতে থাকে 70% এর মতো। আসলে আরেকটু যদি আরেকটু হয়তো কম হবে, কারণ রাস্তায় একেবারে ফুটপাতেও তো আমাদের একটা বড় অংশ থাকে। এখন এই যে যারা আছে তাদের জন্য আপনারা বাড়িঘর তৈরি করছেন যে মানুষ ওনার হবে, একটা ফ্ল্যাটের অ্যাপার্টমেন্টের ওনার হবে। এখন দেখা যাচ্ছে যারা ভাড়া বাড়িতে থাকে তাদেরকেও কিন্তু তাদের মানে সাবস্ট্যান্ডার্ড ইয়েতে চলে যেতে হবে, কারণ ভাড়া যেভাবে বাড়ছে। এবং এটা কিন্তু ইম্প্যাক্ট হলো, আমি শুধু নির্মাণ সামগ্রী বলবো না, এটার সাথে কিন্তু জমির দাম আমি বলবো অনেক বিরাটভাবে সম্পর্কযুক্ত। আমি ধানমন্ডি এলাকায় কিছুদিন আগে যদি 40 লাখ টাকা কাঠা থেকে থাকে, এখন তো আমার মনে হয় আপনারা বলতে পারবেন এটা অলমোস্ট নিলামে চলে যাওয়ার মতো অবস্থা। এই জমির দামের বিষয়টা আসলে ওনাদের যদি জিজ্ঞেস করি, আমি আপনার কাছে আবার আসবো, অনেক কয়টা বিষয় যেহেতু বলেছিলেন, আপনি দুটো অ্যাড্রেস করেছেন। এই জমির দামটা আমাদের সাধারণ মানুষের জ্ঞানে কুলায় না। দেশে অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে একদিক থেকে মানুষ বলছে, ও দ্রব্যমূল্য, নির্মাণ সামগ্রী কোনো কিছুই ধরাছোঁয়ার মধ্যে না, ইকোনমিক খারাপ অবস্থা যদি আমরা বলি, সেই ক্ষেত্রে জমির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এটা কেমন ইকোনমি? আমি বলবো, বলেন। আচ্ছা, ইকোনমিটা সিম্পলিস্টিক্যালি দেখলে পরে ইজ ভেরি সিম্পল ইন দ্য সেন্স যে আমরা যতই কথা বলি যে ঢাকাকে আমরা এক্সপ্যান্ড করব, আমরা মোনোরেল চালু করব, আমরা সাবওয়ে চালু করব, কিন্তু এগুলি তো শর্ট টার্ম সলিউশন না। অন্যদিকে ঢাকা শহর হ্যাজ অলরেডি বিকাম এ মেগা সিটি, সকলেই এখানে থাকতে চায়। তাহলে একমাত্র উপায় হচ্ছে আমাদের ভার্টিক্যালি উপরের দিকে যাওয়া, উইচ মিনস যে হাই রাইজ বিল্ডিংয়ে যাওয়া। তো এতদিন যাবৎ অ্যাকচুয়ালি আপনি তো জানেন যে মোস্ট অফ দ্য মেজর এরিয়াস হাইট ওয়াজ রেস্ট্রিক্টেড, 60 ফিট 6 তলা। হ্যাঁ, তো এই রেস্ট্রিক্টেড হাইটের ভিতরে জমির দামটা বিভাজন হতো না। বিভাজন না হওয়ার কারণে জমির দামটা বাড়ছিল। এখন 2007 সনের যে বিধিমালায় আসছে, সেখানে যদিও আগের থেকে অনেক বেশি উপরের দিকে যাওয়া যাবে, সেদিক দিয়ে পরিবেশগতভাবে অনেক ভালো হবে, কিন্তু তারও পরে যদি এটাকে আরও উপরের দিকে নেওয়া যেত, অর্থাৎ আমাদের FAR যেটা ফ্লোর এরিয়া রেশিও, সেটাকে যদি বাড়িয়ে আরও মাল্টিপল করা যেত, আমি বলতে চাই যে ধরেন আপনার ওয়াই নট 25-30 তলা বিল্ডিং, এক্স্যাক্টলি, মানে আপনি 1 বিঘা জমিতে আগে যদি 6 তলা বানাতে পারতেন, এখন আপনি 14 তলা বানাতে পারেন, কিন্তু ওয়াই নট 30 তলা? এক্স্যাক্টলি। তাহলে এর বাধাটা কোথায়? আকাশ তো কোনো, যদি সিভিল এভিয়েশনের কোনো বাধা না থাকে, এই রেস্ট্রিকশনসটা কেন? বাধা যে রেগুলেশনগুলি আছে, সে আমাদের 10 তলার উপরে গেলেই এখন যে পারমিশনগুলি নিতে হয় 18টা ডিপার্টমেন্ট থেকে, না, সেখানে ওয়ান অফ দ্য মেজর অথরিটিজ সিভিল এভিয়েশন, যেটাকে আমি শিওর যে অন্য কোনোভাবে সলভ করা যায়। সিভিল এভিয়েশন তো আমরা হংকং কিংবা অন্যান্য শহরে দেখেছি, নেপালের মতো শহরে সিভিল এভিয়েশন প্লেন উঠতে নামতে পারে, তাহলে আমাদের 2টা 30 তলার ভিতর দিয়ে কেন প্লেন উঠতে নামতে পারবে না? আমার মনে হয় যে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা নিশ্চয়ই জবাব দিতে পারবেন। তো এটা সামগ্রিকভাবে আগের থেকে কিছুটা এগিয়েছে, কিন্তু এখনো পুরোপুরি আগে নেই। অন দ্য আদার হ্যান্ড, মানুষ কিন্তু এদিকেই আসছে। আমরা কিন্তু অন্যদিকে একটা জব অপরচুনিটি ক্রিয়েট করতে পারিনি সারা দেশে। জব অপরচুনিটি ক্রিয়েট করবো কিরকম করে? জব অপরচুনিটি সবচেয়ে ক্রিয়েট করার সুযোগ হলো আমাদের এই সেক্টরে, বিকজ সবচেয়ে আনস্কিল লোক যে শুধু মাটি কাটতে পারে, সেই আমাদের এখানে এসে কাজটা আরম্ভ করবে। এখন আমাদের এই সেক্টর যদি স্থবির হয়ে যায়, তাহলে কোনো দুর্যোগ হোক, সিডার হোক,
তারা যখন শহর থেকে চলে আসবে, এসে কিছুদিনের জন্য হলেও তো কাজ করবে, কাজ করার পর তারা যখন দেখে যে না এই কাজটার কন্টিনিউশন নাই, তখন দে গো ব্যাক অ্যান্ড ট্রাই টু ডু হোয়াট এভার দে ওয়ার ডুইং ইন দ্য ভিলেজ, এবং তখন নানান ক্রাইম এবং অন্যান্য দিকেও তারা তখন ছড়িয়ে যায়। তো আমাদের একটা যখন প্রজেক্ট নেই, তখন তো আমরা একটা প্ল্যানিং করে নিই অ্যাটলিস্ট 2 বছরের জন্য, যে এই 2 বছরে মোটামুটিভাবে এই রেঞ্জের ভিতরে রডের দাম মেজর ম্যাটেরিয়াল করে নেন যে 5-10% ফ্লাকচুয়েট করবে। যদিও আমাদের ক্লজ অফ যেটা বলে ওটাকে এসকেলেশন, ডিড অফ এগ্রিমেন্ট ক্লজ অফ এসকেলেশন থাকে, অর্থাৎ মানে জিনিসের দাম বাড়লে আমরা দাম বাড়াতে পারবো, কিন্তু কোনো ভালো ডেভেলপারই বাড়ায় না সাধারণত, এবং বাড়াতে চায়ও না, বিকজ যিনি কিনছেন, আমিও তো কিনতে পারি, তো একটা বাজেট তো আছে, উনি ওটার বাইরে তো যেতে পারবেন না, কাজে কত বাড়াবো। তো আমরা শোয়ে এই পর্যন্ত চলে আসছি, কিন্তু যখন একেবারে 35,000 থেকে 70,000-এ চলে যায় রড প্রতি টন, এবং একটা বাড়ির বানাতে গেলে দেখা যায় যে প্রায় 15% কস্ট আপনি রডে চলে যাচ্ছে, 15 ভাগ। হ্যাঁ, তখন ইটস ভেরি ডিফিকাল্ট টু সাস্টেন। এবং এখন আমাদের সবচেয়ে বড় চিন্তা হয়ে গেছে যে এই প্রজেক্টগুলি আমাদের টাইম মতো শেষ করতে হবে, কিন্তু এই দামে আজকে 70,000 টাকা বলছেন, কাল কিন্তু 1 লাখ টাকা হয়ে যেতে পারে। সো আপনার কাছে এই বিষয়গুলি নিয়ে আমি আবার আসব, সেখানে প্রবাল ভাই আমাকে সহযোগিতা করবেন। আপনার কাছে, আপনি তো দুর্যোগ ব্যবস্থাপনার বিশারদও বটে, আপনি নিয়ে কাজও করেছেন বাংলাদেশের ওই দিকটা, নট অ্যাজ এ ডেভেলপার, অ্যাজ এন এক্সপার্ট। এই বাংলাদেশ দুর্যোগ, এই নির্মাণ শিল্প, আমাদের বিল্ডিং যে বিষয়গুলি আছে, এই দুর্যোগ মোকাবেলায় কতখানি প্রস্তুত? প্রস্তুতের আগে আমি একটু ভূমিকা রেখে দিতে চাই, যে কয়েকটা বিল্ডিং ফেল করেছে এর ভিতরে অন্যান্য কারণে, মানে ন্যাচারাল কারণে না, মানে বিল্ডিংয়ের গুণগত কারণেই হোক কিংবা লোডিংয়ের কারণেই হোক, আপনি দেখেছেন যে ওখানে কিন্তু আটকে পড়ে মারা গেছে বেশি। পৃথিবীর মোস্ট অফ দ্য দেশে, ইভেন ইউএসএ তেও, আজকে সময় থাকলে অ্যাকচুয়ালি ভিডিওগুলি আমি আপনাকে দেখাতে পারতাম, যে ওই ডেমোলিশড বিল্ডিং থেকে বের করে নিয়ে আসতে পারার জন্যই এটা হয়েছে বেশি। তো সেই জন্য যেটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে আমি যেটা বলতে চাই, যে থিনার মেম্বার্স এবং যে মেম্বারগুলি তাড়াতাড়ি কাটা যায় বাট স্ট্রং এনাফ টু টেক অল দ্য লোডস অ্যান্ড এভরিথিং, সেগুলি কিন্তু এখনকার নতুন ডিজাইন অ্যাসপেক্টে চলে আসছে, এবং আমরা ওগুলি অলরেডি আরম্ভ করে দিয়েছি ইউজ করা। বাট এটা তো হলো যে যদি দুর্যোগ হয়ে যায়, কিন্তু এগুলি যদি আপনারা দয়া করে কেউ ব্যবহার করেন, এগুলি এনফোর্স করার মতো কোনো অথরিটি তো নাই। আপনি কি থিনার মেম্বার ইউজ করছেন নাকি কি মেম্বার ইউজ করছেন, কেউ কি আপনাকে জিজ্ঞেস করছে এই শহরে? কেউ করছে না, কিন্তু এখন নতুন বিধিমালায় কিন্তু অ্যাকচুয়ালি করছে নতুন বিধিমালায়। এখানে যিনি ডিজাইনার, তার কিন্তু সার্টেন সার্টিফিকেশন এবং অব্লিগেশন থাকছে, তার অ্যাকাউন্টেবিলিটিও থাকছে, এবং ডিজাইনার না শুধু, যিনি কনস্ট্রাকশন করবেন, যিনি অকুপেশন সার্টিফিকেট দেবেন, এবং আলটিমেটলি একেবারে মানে লাস্ট মোমেন্ট পর্যন্ত বুঝিয়ে দেবেন, তার অনেক রেসপন্সিবিলিটি। এই রডের দাম যদি 72,000 টাকা হয়, তাহলে একটা প্রবণতা দেখা যাবে যত কম রড ব্যবহার করে যত মোটা কলাম টলাম বানিয়ে কি করা যায়। না, এটা যদি আপনি মানে ডিজাইনের বাইরে যদি আপনি রড কম দিয়ে যান, তখন তো ওইটার অকুপেন্সি সার্টিফিকেটই পাবে না, বিকজ ওই ডিজাইন উইল বি চেকড, ওই কনস্ট্রাকশন উইল বি চেকড। আমাদের ঢাকায় তো এক্সাম্পল আছে কতগুলা যে বিল্ডিং ধসে গেছে, এই যে আজকে যেটা ওই যে আমাদের আকাশ ছোঁয়ার স্বপ্ন, তো বিল্ডিং তো কাট হয়ে গেছে। না, আকাশ ছোঁয়া বিল্ডিংটা যেটা আজকে যেটা দেখছেন, এটা কিন্তু এখনো ইটস ভেরি টু আর্লি টু সে যে কাট হয়ে গেছে, কারণ হচ্ছে যে একটা আমরা সব ঝুঁকির মধ্যে আছি, মানে এটা নিয়ে এইভাবে আমাদের অ্যাকচুয়ালি ঠিক ভয় পেলে আমরা আগাতে পারবো না। সত্যি কথা বলতে, পৃথিবীর সব দেশেই কিন্তু অনেক রকম ডিজাস্টার হয়েছে, ডিজাস্টার থেকেই মানুষ কিন্তু শেখে। আপনি যদি বলেন যে আমাদের এই ঝড়, আমাদের বন্যা, এগুলি কিন্তু আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিজও এখন আমাদের কাছ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট না শিখলেও অ্যাটলিস্ট আমাদের কাছ থেকে শুনে যায় যে হাউ টু হ্যান্ডেল ইট। একটা যখন ঝড় আমেরিকায় আসে, ইট বিকামস এ ভেরি বিগ প্রবলেম। ওই ঝড় আমাদের, কিন্তু ইমারত ধসে পড়ার শিক্ষাটা আশা করি আমাদেরকে ধসে পড়ার মাধ্যমে নিতে হবে না। আমরা র্যাঙ্কস ভবন, এমনকি র্যাঙ্কস ভবন ভাঙার ক্ষেত্রেও কিন্তু আমাদের র্যাঙ্কস ভবনের কথা যদি বলেন, ভবন একটা ভাঙারও একটা নিয়ম আছে, অ্যাবসলিউটলি ইট ইজ এ স্পেশালাইজড সাবজেক্ট, যে কিভাবে আপনি র্যাঙ্কস ভবন, এটা গড়ার চেয়ে সোজা নয়, এটা গড়া থেকে আরো বেশি কঠিন। সো আমি একটু প্রবাল ভাইয়ের কাছে আসি, আপনার কাছে আরো ফেরত আসবো, যে প্রবাল ভাই আপনি যদি বলতেন যে দাম বৃদ্ধির ব্যাপারটা ফারখান সাহেব ওইভাবে পরিষ্কার করতে পারলেন না, যে আমাদের জেনারেল কিছু ধারণা আছে, আমি বলবো, আপনি আগে বলেন।
আপনি কি কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল দামের কথা কনস্ট্রাকশন বলছেন? ম্যাটেরিয়াল নাই, জমির দামের জমির এই দামের যে ব্যাপারটা ইস্যুটা কেন? প্রথমে এসেছিল, সত্যিকার অর্থে আমি যেটা মনে করি যে জমির দাম তো কম্পিটিশন দিয়ে দিয়ে বাড়ছে, এর মূল কারণ হচ্ছে স্ক্যারসিটি। জমি কিন্তু ঢাকা Okay. শহরে কমে আসছে, এটা আমি মনে এটা করি প্রধান একটা প্রধান একটা কারণ। আমি এখন যদি হাই রাইজ বিল্ডিং করার সুযোগ পাই, আমরা কিন্তু অলরেডি জেনে গেছি যে 6 তলার উপরে যে আগে হাই রাইজ বলতো, এটাকে কিন্তু এখন 10 তলার উপরকে বলা হচ্ছে, 10 তলা পর্যন্ত normal building। অ্যাবাভ, যেটা আগে 6 স্টোরি ছিল। সো এটা একটা ভালো জিনিস, ভালো একটা সিদ্ধান্ত সরকার নিয়েছে। এটা নগর উন্নয়ন কমিটির এটা মিটিং একটু একটা সিদ্ধান্ত হয়েছে। আমাদের জন্য যত সোজা, দর্শকদের জন্য একটু খুলে বলবেন ফ্লোর এরিয়া রেশিওটা? না, ফ্লোর এরিয়া রেশিওটা একটা ডিফারেন্ট জিনিস। ফ্লোর এরিয়া রেশিওটা হচ্ছে যে একটা জমিতে কতটুকু পরিমাণ কনস্ট্রাকশন এরিয়া আপনি পাবেন, এটাই হচ্ছে আগে যেটা আমরা FAR জানতাম, যে কোনো একটা বিল্ডিং এর পেছনে 6 ফিট, পাশে Right. 4 ফিট, 4 ফিট, সামনে Right. 5 ফিট, এতে Right. প্রায় 70% বিল্ট আপ এরিয়া Right. হয়ে যেত। Right. এখন এটা কি দাঁড়াবে? এখন আমি একটু পেছন থেকে আসি। 1984 যে রুলটা ছিল যে বিল্ডিং এর 1/3 ছাড়তে হবে, সেটা 2/3 এর উপরে করতে হবে, এটা তো 84 এ ছিল। এরপরে 1996 এ যে রুলটা ছিল, সেখানে কিন্তু এসেছিল যে সামনে 5 ফিট, পেছনে 6.5 ফিট, সাইডে এতে প্রায় এইভাবে 70% করে 6 তলা বিল্ডিং করলে, এরকম 9 তলা বা 10 তলা হলে সেটব্যাক। এটা একটা ডিফারেন্ট হিসাব ছিল। এখন সাইন্টিফিক যেটা আপনার সিঙ্গাপুরে প্র্যাকটিস হচ্ছে, কলকাতাতে হচ্ছে অনেক জায়গায়, সেটা হচ্ছে FAR বা ফ্লোর এরিয়া রেশিও। এক একটা এলাকার জন্য জমির যে মাপ, জমির যে পরিমাণ, তার উপর ভিত্তি করে রাস্তা কতটুকু চড়া, তার উপর ভিত্তি করে কিছু FAR এর কিছু পরিমাপ ফর্মুলা দেওয়া হয়েছে। ঠিক ফর্মুলা বলবো না, একটা চার্ট করে দেওয়া হয়েছে। না, এখানে একটু ক্লিয়ারিফাই, আই এম সরি, একটু ক্লিয়ার করি। ফারটা একটু ক্লিয়ারিফাই করা উচিত দর্শকদের জন্য। অ্যাট লিস্ট ফার ইজ ফ্লোর এরিয়া রেশিও, অর্থাৎ হচ্ছে যে আপনার জমির যা পরিমাণ আছে তার কত গুণ বেশি আপনি বিল্ড করতে পারবেন, কনস্ট্রাকশন করতে পারবেন বসবাসযোগ্য, পার্কিং ছাড়া। তার মানে আপনার জমি যদি থাকে 1 বিঘা, উইচ ইজ অ্যারাউন্ড 15,000 স্কোয়ার ফিট, 15,000 স্কোয়ার ফিটের জায়গায় যদি ফারের ভ্যালু 6 হয়, এরকম 6টা ক্যাটাগরিতে ভাগ করা আছে, যদি 6 হয় তার মানে আপনি 90,000 স্কোয়ার ফিট বিল্ড করতে পারবেন। এখন 90,000 স্কোয়ার ফিটে প্রতি ফ্লোরে আবার যদি আপনি জাস্ট কথা বলছি, আপনি 10,000 স্কোয়ার ফিট করে বিল্ড করেন, তাহলে আপনার 9টা ফ্লোর বিল্ড করতে পারতেছেন। আপনি যদি 5,000 করে বিল্ড করেন, আবার একটা রেস্ট্রিকশন আছে যে হাফের বেশি করা যাবে, আবার 50% এর বেশি করা যাবে না। তার মানে 15,000 মানে 7,500। সেখানে আমি আরেকটু বলি, সেখানে কিছু চেঞ্জ আসছে সামনের দিকে, অতি শীঘ্রই আপনাকে চেঞ্জ পাবেন। এখন যেটা হচ্ছে, 14 এপ্রিলে নতুন একটা সার্কুলার আসতে যাচ্ছে, এটা আমাদের নগর উন্নয়ন কমিটিতে আলোচনা হয়েছে এবং মাননীয় পূর্ত উপদেষ্টা এবং পূর্ত সচিবের সাথে আমাদের কিছুদিন আগে এটা নিয়ে আলোচনা হয়েছে যে ফারের যে ভ্যালুটা নিয়ে এফআর খান সাহেব যদি এক্সপ্লেন করেন, ফারের ভ্যালু যদি 2 হয়, জমি যদি 10,000 স্কোয়ার ফিট, আমি 20,000 স্কোয়ার ফিট এরিয়া করতে পারবো, এটা একটা ডিফারেন্ট জিনিস। তো আমাকে জায়গা ছেড়ে করতে হবে। এই জায়গা ছাড়ার যে ইস্যুটা ছিল চার্টে, সেখানে বলা ছিল যে এই মাপের জমিতে, কোনো মাপের জমিতে 40% ছাড়তে হবে, কোনোটাতে 50% ছাড়তে হবে, এভাবে একটা হিসাব ছিল এবং একটা নির্দিষ্ট ফারের ভ্যালু ছিল। এটা নিয়ে দীর্ঘদিন নগর উন্নয়ন কমিটিতে আলোচনা হয়েছে এবং ছোট ছোট প্লটের ক্ষেত্রে তাদের অনেক অসুবিধা হচ্ছিল। ছোট ছোট বলতে আমি বোঝাচ্ছি 1.5 কাঠা, 2 কাঠা, 2.5 কাঠা, তারা অর্ধেক ছাড়লে বিল্ডিং করবে কোথায়? এটাকে নিয়ে প্রায় 2-3 মাস একটি কমিটি করা হয়। সেখানে বুয়েটের কয়েকজন প্রফেসরও ছিলেন, আর্কিটেক্টরাও ছিলেন, তারা এটা নিয়ে গবেষণা করেছেন। ইস্যুটা কিন্তু আসলে সরকার থেকে, সেখান থেকে আমি একটু প্রবল ভাই আপনার কাছে এই ব্যাপারে আসবো। আজকে প্রিয় দর্শক, আজকের একটি পত্রিকা আমাদের হাতে আছে, সমকাল। সেখানে আমি প্রথমে যেটা শুরু করেছিলাম, নির্মাণ সামগ্রীর মূল্য, এখানে একটা নিউজ আছে, রডের বাজার নিয়ন্ত্রণে মাত্র 4 ব্যবসায়ী। এখানেও চাল ডালের মতো সিন্ডিকেটের অভিযোগ উঠছে। এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোনে আমরা সরাসরি আমরা পেয়েছি শেখ মাসুদুল আলম মাসুদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশন। ওনার কাছ থেকে আমার দর্শকদের জন্য একটু জানার চেষ্টা করি আসলে রডের মূল্যের এই অবস্থা কি, ঘটনা কি। মাসুদ সাহেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি। মানে এই যে পত্রপত্রিকায় রডের বাজার নিয়ন্ত্রণে মাত্র 4 ব্যবসায়ী, 36,000 টাকার রড 72,000 টাকা, আপনাদের এক্সপ্লেনেশন কি, কেন? এটা সিন্ডিকেট বলতে এখানে কিছু আছে বলে আমরা মনে করি না। তার কারণ এখানে কিন্তু এই যে আজকে যে বাজার দরটা যেটা হয়েছে, গত জুনে যখন বাজেট, এই নতুন বাজেট তৈরি হলো এই তত্ত্বাবধায়ক সরকারের সময়, তখনই আমরা কিন্তু প্রেস করেছিলাম, প্রেস কনফারেন্স করে জানিয়েছিলাম সরকারকে এবং দেশবাসীকে যে এমন একটা পরিস্থিতির শিকার আমরা হতে যাচ্ছি। একদিকে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি পাচ্ছে, আরেকদিকে সরকার আমাদের ডিউটিটা বাড়িয়ে দ্বিগুণ করে দিলেন।
এবং ভ্যাট সাথে সাথে দ্বিগুণ করলেন। সেই সাথে আন্তর্জাতিক বাজারও দাম বেড়ে চললো। এবং আজকে আপনি পাশাপাশি ভারতে তাকালে দেখবেন ইন্ডিয়া কিন্তু মিনারেল সমৃদ্ধ দেশ, সেই দেশে কিন্তু ওর থেকে তারা নির্মাণ সামগ্রী তৈরি করে, রড তৈরি করে, তাদের নিজস্ব কেমিক্যাল আছে, সবকিছু তাদের নিজস্ব থাকার পরেও সেই দেশেও কিন্তু 50,000 রুপি আজকে পার টন রডের দাম। সেই দেশে সরকার ডিউটি স্ক্র্যাপের উপরে ফুললি ফ্রি করে দিয়েছে, তাদের 5% ডিউটি ছিল এবং এক্সপোর্টের উপরে তারা 5% ডিউটি ইম্পোজ করছে লোকাল সাপোর্ট করার জন্য। কিন্তু আজকে এই 6 মাস 7 মাস হয়ে গেল, আমরা শুধু এগুলি নিয়ে কথাই বলছি, সরকার ওই সিন্ডিকেশনের গন্ধ শুনছে কিন্তু কোনো উদ্যোগ এখনো নেননি। হ্যাঁ, ডিউটি বাড়াইছে, যদি মাসুদ সাহেব আমি যদি কনসিডার করতো সেগুলি কিন্তু সাশ্রয় হতো। মাসুদ সাহেব মানে পাশাপাশি যে ডলারের দাম আন্তর্জাতিক বাজারে যেভাবে কমছে, আমাদের দেশে কিন্তু সেটাকে সমন্বয় করা হয়নি, আরো বাড়ে বলতে গেলে এখন 70 টাকা ডলারের দাম, 69 টাকা 50 পয়সার মতো। সেই সময় ইন্ডিয়ায় ছিল যখন 70 টাকা, তখন ছিল 48 টাকা, 48 রুপি। আজকে তাদের 36.5 এইরকম চলতেছে। তো সেইখানে তাদের আজকে এই অবস্থা। তা আমাদের তো এইগুলি সমন্বয় হয় নাই, সবগুলি মিলায় এখন একটা বেসামাল অবস্থার মধ্যে আমরা। আপনার যুক্তিগুলি বুঝলাম, কিন্তু মাসুদ সাহেব এই যুক্তি কিভাবে উত্তর দিবেন যে এখন তো মনে হচ্ছে আপনারা একটু চাপ সৃষ্টি করার জন্যই দাম ডাবল করে দিয়েছেন খুব অল্প সময়। যে যুক্তিগুলি বলছেন এগুলি তো গত 6-7 মাস যাবতই চলছিল, হঠাৎ করে দাম এই ব্যাপক হারে বাড়লো কেন? হঠাৎ করে যেটা বাড়ছে কিন্তু আমাদের দেশে কিন্তু সেই রকম বাড়ে নাই। ইন্ডিয়ায় 50,000 রুপি হয়েছে বলে আমাদের কিন্তু এখনো সেই রকম হয় নাই, তাহলে 90,000-এর উপরে চলে যেত না। কিন্তু আমি মাসুদ সাহেব এই যুক্তি আমার দর্শকরা মানবে না যে 2 মাস আগে যা ছিল 40,000, 3 মাস আগে সেটা এখন লাভ দিয়ে 72,000। এইটা নতুন কি ঘটলো? যেগুলি আপনি বলছিলেন এই অসুবিধা তো জুনের পর থেকেই ছিল, আজ এই 3 মাসে নতুন করে কি ঘটলো? এই 3 মাসে নতুন করে ঘটলো মানে আপনি যখন পুরোনো মালটা শেষ হচ্ছে, যেমন আজকে যে দামটা আছে এটাও কিন্তু থাকবে না, এই নতুন মালটা যখন আসবে এই দামটাও কিন্তু আবার বাড়বে। পুরোনো মালটা আছে বলে এখনো আন্তর্জাতিক বাজারের চাইতেও আমাদের দেশের দাম কম আছে, এই থাকবে না, এটা ধরে রাখা যাবে না, এটা আরো বাড়বে। যেটা বলেন 4-5 জনের হাতে সীমাবদ্ধ, এটাও কিন্তু সরকারি পলিসি করে দেয়। মানে এর মধ্যে যেমন আমাদের এই 40 গ্রেডের বাজারের মালটার দাম কম ছিল, আমাদের সারা দুনিয়ায় কিন্তু এই যে শিপ ব্রেকিং থেকে যে মালটা তৈরি হয়, শিপ ব্রেকিং কিন্তু উন্নত বিশ্বে কোথাও করে না, পরিবেশ পরিপন্থী বলে আমাদের মতো গরিব দরিদ্রগুলি করে। সেটাও একটা সিন্ডিকেটের কাছে সীমাবদ্ধ রাখা হয়েছে। মানে ওইখানে একবার সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো কমার্স মিনিস্ট্রি থেকে, আবার বাণিজ্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আরেকটা নতুন এসআরও দেওয়া হলো যে যখন জাহাজ ভিড়বে, বিচিং করবে, তখন নেভিগেশনের একটা পারমিশন নিতে হবে, সেটা ওই শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশনের মাধ্যমে নিতে হবে। এই আইনটা একটা সিন্ডিকেশন তৈরি করলো সরকার। আপনি বলছেন হঠাৎ করে আবার যেটা বলবেন ওই যে 60 গ্রেডের জন্য যে কয়েকটা মিল আছে, বড় বড় মিল যারা করে, সেই মিলগুলির জন্য এটা যদি বেশি হতো, 40 গ্রেড যেমন অ্যাভেলেবেল মিল আছে, এটার দামটা কিছুটা কম থাকে, কিন্তু ওইটা কিন্তু অতটা কমে না, বাড়ে না, মানে তারা ধরে রাখতে পারে। কিন্তু এই ক্ষেত্রেও আবার নতুন শিল্প করার ক্ষেত্রে ট্যাক্স হলিডে যে সুযোগটা ছিল এখন কিন্তু এটা নাই। এটা শুধু করা হয়েছে যারা আয়রন ওর থেকে ইস্পাত তৈরি করবে তাদের জন্য এই সুযোগটা দেওয়া হবে, নতুন যারা ডেভেলপ করবে তাদের জন্য এই সুযোগটা নাই। এই আইনটা তৈরি করা হয়েছিল ওই টাটা এই দেশে আয়রন ওর থেকে ইস্পাত তৈরি করতে চেয়েছিল তার জন্য। এখন নতুন শিল্প যারা করবে তারা এখন ট্যাক্স হলিডে পায় না। তো এই যে সরকার যে সমস্ত নতুন নতুন আইন করে বন্ধ করে রাখে, এটা সরকারই তৈরি করে দেয়। এই কথাগুলি আমরা বলছি, এখন পর্যন্ত সরকার কিন্তু কোনো পরিবর্তনই আনতে পারেন নাই।
কোনো আলোচনায় শুনছেন, এখনো কোনো ব্যবস্থা নেননি। আচ্ছা মাসুদ সাহেব, আমরা শুনলাম, দর্শকরা নিশ্চয়ই বুঝবেন আপনার কথার মানে যতটুকু যুক্তি, তারপর সরকারের নিজেই সিন্ডিকেট তৈরি করার জন্য নিয়ম কানুনগুলি সিন্ডিকেটের দিকে ধাবিত করছে। তো আমরা মনে হয় আপনাদের সাথে আমরা অতি শীঘ্রই একটা 21-এর রাতে আমরা বসতে চাই, আসলে নির্মাণ শিল্পকে কি করা যায়, আপনাদের জন্য কি কি নীতিমালা হলে আপনাদের উপকার হয়। আপনি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রবল ভাই, হ্যাঁ প্রবল ভাই, আমি আসছি, আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে, ফায়ারের ব্যাপারটা ফয়সালা করতে হবে, এবং আপনি কিছুদিন আগে উপদেষ্টা মহোদয়কে ডেকে নিয়ে একটা সেমিনারও করেছিলেন, ওখানে কিছু সুপারিশও করেছিলেন, কিছু আশ্বাসও পেয়েছিলেন, কিন্তু আজকে রডের দামের যা শুনলাম পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। তো আমরা একটু ফেরত আসছি, প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আমরা আবার ফেরত এলাম 21-এর রাতে। দুজনের সাথে যেটা পেন্ডিং ইস্যু থাক, রডের দাম এবং ফার, আমি ওনাকে একটু টাচ করে আসি যে ওনারা তো সব বড় বড় বিল্ডিং এর কথা আমরা বলছি, 12 তলা 14 তলা 16 তলা। সাধারণ মানুষের জন্য বাংলাদেশের আবাসন শিল্প কি কিছু করছে? আপনি কিছু দেখতে পাচ্ছেন? আমরা ক্যান্টনমেন্টের ওদিকে একটা হাউজিং এর কথা শুনি যে লো কস্ট হাউজিং করছে, ওই প্রকল্পটি সম্পর্কে আপনার কোন ধারণা আছে? এটা কি কত দূর আছে না আছে? আসলে মানে নির্মাণ সামগ্রীর দামের কথা যখন উঠছে, এখনকার এই অবস্থার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা অলরেডি মধ্যবিত্তের আওতার বাইরে চলে গেছে। মানে লো কস্ট হাউজিং বলে কিছু আর হবে না। যদি আমি ইট বালি সিমেন্ট দিয়ে রড দিয়ে যদি বিল্ডিং করতে চাই, সেটা আর কোনো মতেই লো কস্ট হাউজিং আর স্বপ্ন আর নাই। এখন তাহলে নির্মাণ সামগ্রী নিয়ে আমরা রিসার্চ করতে পারি, এক্সপেরিমেন্ট করতে পারি, এটা একটা হতে পারে। এবং অ্যাপার্টমেন্টের দামের একটা বিরাট অংশ আসে জমির দাম থেকে। সুতরাং এই জমি আমরা, আপনি যেটা বলেছেন যে সাপ্লাই যেহেতু লিমিটেড, সেজন্য এখন জমি আমরা কোথা থেকে পেতে পারি? লো কস্ট হাউজিংটা ঢাকার বাইরের দিকে যদি একটু যাই, যেটা উনি বললেন যে মনোরেল কি অন্য কিছু না করলে, অনেক সময় বলে থাকি আমি যেটা বলেছি যে মনোরেল এন্ড ওইগুলি একটু লং টার্ম সলিউশন, অনেক 15 বছর ইমিডিয়েট সলিউশনে ফারে কিন্তু সবাই ভাবে যে 10 তলা বানানো যাবে, কিন্তু যে কোনোখানে 10 তলা আপনি বানানো যাবে না, বা রাস্তার কথা চিন্তা করতে হবে। কিন্তু লো কস্ট হাউজিং কোনো টার্ম থাকে উচিত না, কারণ আমি যেই হাউজিং ই করি না কেন একই সিমেন্ট একই রডই রাখবে, এটা হওয়া উচিত হাউজিং ফর দ্য লো ইনকাম গ্রুপ। এবং অ্যাফোর্ডেবল হাউজিং শুড নট বি আ টার্ম। এবং এটা কি কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন? সম্ভাবনা থাকবে না কেন? ধরেন পূর্বাচল বা উত্তরায় গভর্নমেন্ট জমি দিচ্ছে, সেই জমিটা যে কোনো একজন, সাধারণত কি হয় যে একটু প্রিভিলেজ পারসনই পাচ্ছে, যে জমি 2-3 লাখ টাকা কাঠা পাচ্ছে, সেটা 3 বছর পরে 50 লাখ টাকা, এখন 3 বছরে না, কাগজ বিক্রি হয়ে যাচ্ছে 5 কাঠা প্লটের 50 লাখ টাকা এখন পূর্বাচলে। তাহলে সুতরাং এখন যখন এটা আবার আপনাদের কাছে যাবে, তখন ওইটা আর মধ্যবিত্তের আওতার বাইরে, অনেক বাইরে চলে গেছে। না, সেই জন্য এখন কিন্তু গভর্নমেন্ট রাজা জমি বিক্রি করবে না বলেছে, এই ভবিষ্যতে তারা এই ধরনের ব্যবসা এখন থাকবে না। পূর্বাচল নিয়েও কিন্তু বা উত্তরা থার্ড ফেজের কিন্তু অ্যালোকেশন নিয়ে প্রশ্ন আসছে, এগুলা নিয়েও চিন্তা করতে পারি। বা গভর্নমেন্ট কিন্তু মানে যারা দরিদ্র মানুষের জন্য কিন্তু গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে, কারণ সেটা প্রাইভেট সেক্টর বা প্রফিট যেখানে আছে সেখানে হয়তো তাদের পক্ষে করা সম্ভব না, কিন্তু গভর্নমেন্টের এখানে যদি মানুষের সাইকোলজিটা খানিকটা বদলায়, এই 2000 স্কয়ার ফিটে থাকতে হবে, এই মনস্তত্ত্ব। আমরা যদি জাপানের দিকে তাকাই, তাদের দেশে 70% জমি 70% হলো তারা কনজার্ভ করে রাখছে, সেখানে পাহাড় আছে, বনাঞ্চল আছে, আর 30% ইয়েতে তারা থাকে, এবং তাদের বাসাগুলো খুবই ছোট এবং এত অল্প জায়গার মধ্যে তারা যে কিভাবে ডিজাইন করে এবং সুন্দরভাবে আছে, এবং মানুষের বাঁচার জন্য ওটা অনেক যথেষ্ট। কিন্তু আমরা যদি এখন একটা আমাদের মানে ছাত্রছাত্রীরাই কাজ করে, আমরা দেখি যখন মিডল ইনকামকে জিজ্ঞেস করে তাই সে কি কি ফ্যাসিলিটি চায়, কেউ কিন্তু 1500 স্কয়ার ফিটের নিচে নামে না। মানে 1500 স্কয়ার ফিট কেন, আপনি 1200 স্কয়ার ফিটের ভিতরে আপনি মেড টয়লেট চাবেন, গেস্ট টয়লেট চাবেন, টয়লেটই চলে যায় 600 স্কয়ার ফিট। আসলে আমাদের ব্রিটিশ ইয়ে থেকে যে একটু আমাদের সাইকোলজিক্যাল পারসেপশনটা একটু আমার মনে হয় চেঞ্জ করাটা, এটাও আমাদের প্রয়োজন আমাদের, কারণ আমাদের জমি স্বল্পতার কথা চিন্তা করতে হবে। একটু আসি, তাহলে আপনি রেসপন্ড করতে পারেন। ফারের যে অংশটা, ফারের যেখানে ছিলাম, মানে ফারের ইস্যুটা এসছে কিন্তু জমির দামের কাছ থেকে। তো ফারের যে বিষয়টা, যে ডেফিনেশনটা, সেটা তো আমরা শুনলাম যে ফারের ভ্যালু যদি 3 হয় আর জমি যদি 10,000 স্কয়ার ফিটের জমি হয়, আমি বিল্ডিং করতে পারবো 30,000 স্কয়ার ফিট। এটা ভেরি সিম্পল ক্যালকুলেশন। এবং সেক্ষেত্রে কনস্ট্রাকশন করার সময় আমাকে 50% ছাড়তে হবে। এখন আমি কত তালা করি, আমি যদি 50% না ছেড়ে 70% ছাড়ি, তাহলে আমার 10 তলার বিল্ডিং আমি কিন্তু 15 তালাও করতে পারি, প্রোভাইডেড দেয়ার ইজ নো civil aviation embargo and the road width is sufficient. এটা কিন্তু মোটামুটি এভাবেই চলছে জিনিসটা।
তো ভালো দিকটা যেটা এসছে সেটা হচ্ছে যে 10 তলা 6 তলা পর্যন্ত আগে বলা হতো এটাকে আপনার হাই রাইজ, এখন 10 তলার উপরে বলা হচ্ছে এটাকে 10 means 9+1 10 পর্যন্ত আপনি। এর ফলে কি হচ্ছে যে আগে 6 তলার উপরে আমাদের পরিবেশের ছাড়পত্র নিতে হতো, এখন 10 তলা পর্যন্ত বা আপনি যদি 9 তলা একটা বিল্ডিং করেন তাহলে আপনার এত দৌড়াদৌড়িটা হচ্ছে না, কমে আসছে। সো এটা একটা ভালো দিক যেটা কমে আসছে। কিন্তু 10 তলার উপরে গেলে কিন্তু ওয়ান উইন্ডো সেল যেটা রাজুকে হচ্ছিল সেটা নিয়ে কিন্তু নগর উন্নয়ন কমিটিতে প্রচুর কথাবার্তা হয়েছে, বিকজ ওয়ান উইন্ডো সেল থেকে সময় মতো ড্রয়িংগুলো পাস হয়ে আসছিল না। অনেকগুলো কারণ ছিল, সিভিল এভিয়েশন ছিল একটা, ফায়ার ছিল একটা, ইত্যাদি অনেকগুলো ইস্যু ছিল। তো ইদানিং একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ওয়ান উইন্ডো সেল থেকে অনেকগুলো ডিপার্টমেন্টকে কমিয়ে ফেলা হবে, কমিয়ে এটাকে আরো সহজীকরণ করা হবে। এটা একটা ভালো দিক সরকারের, অতি দ্রুত এটা আমরা জানতে পারবো। আর আজকে এই প্রোগ্রামের মাধ্যমে যে সমস্ত ডেভেলপাররা প্রোগ্রামটা দেখছেন তাদেরকেও আমি একটু বলতে যাচ্ছি যে যারা 3 কাঠা 4 কাঠা 5 কাঠায় জমিতে কাজ করছেন, ইভেন বড় জমিতেও, যে ফারের যে ভ্যালুটা আমাদের চার্টে আছে সেটা কিন্তু 14 এপ্রিলের ভিতরে চেঞ্জ হয়ে যাবে। সো ইচ্ছা করলে কেউ কিন্তু ড্রয়িং করা এতে কি ফেভারেবল হবে আর কিছু ফেভারেবল হবে, কিছু মানে বাড়িয়ে দেওয়া হবে। কনস্ট্রাকশন কোথায় এরিয়া কোথায় আরো হবে? বাড়ানো যাবে। যেমন সেক্ষেত্রে বলা হয়েছে যে 67.5% হবে হাইয়েস্ট আপনি ইউজেবল। Okay. তখন এখন যেমন 50%। এখন যেমন 50 না, কোন কোন জায়গায় 60%ও আছে, সেইটা 60% হয়ে যাবে 67.5। যেটা যেটা ভালো দিক হবে সেটা হচ্ছে যে জমির ভ্যালু যত বাড়বে, জমির পরিমাণ যত বাড়বে, আপনার ছেড়ে যাওয়ার পরিমাণটাও তত বাড়বে। অর্থাৎ ছোট ছোট জমিকে বেশি ছাড়তে হবে না। ওকে, এখন ছোট জমিতে এবং উপরে যাওয়ার রেস্ট্রিকশন সেটা তো ফারের সাথে রিলেটেড। এখন আগে যে কার্ভটা ছিল যেমন 5 কাঠা থেকে এত কাঠা পর্যন্ত এই একটা ফারের ভ্যালু, আবার একটা জাম্প করে চলে গেল আরেকটা স্ল্যাবের ভিতরে। এর ফলে একটা সমস্যা ছিল যে সাপোজ আপনার জমিটা 1 বিঘা, আপনার ফারের ভ্যালু এক্স, আপনার যেই মুহূর্তে আপনার 1 বিঘাটা 2 বিঘা হয়ে যায় ওয়াই হয়ে যাবে। এখন হচ্ছে কি 1 বিঘা হলে 1 বিঘা থেকে একটু বেশি, অর্থাৎ X+1 একেবারে জায়ান্ট লিপ কিছু হবে না। সো কার্ভটা স্মুথ হবে এবং এই জিনিসটা মাননীয় পূর্ত উপদেষ্টা আমাদেরকে কথা দিয়েছেন যে 30শে চৈত্র, অর্থাৎ আমি ধরে নিতে পারি চৈত্র সংক্রান্তিতে আমরা একটা গুড নিউজ পাবো সরকারের কাছ থেকে এই ফারের কমে আসার জন্য। আপনার কাছে একটু আসি, আপনি তো সেদিন আমরা পত্রপত্রিকায় দেখলাম যে মাননীয় উপদেষ্টাকে ইনভাইট করে এনে রেজিস্ট্রেশন, নির্মাণ সামগ্রী, নানা বিষয়ে আশ্বাস আদায় করলেন। সেগুলি কি ছিল? এবং আমি আসলে আমার দর্শকদেরকে এই মাসুদ সাহেবের সাথে কথা বলার পর মানে আমার দর্শকরা নিশ্চয়ই খুব হতাশায় ভুগবে। না, সেজন্য কিছু ভালো খবর দেওয়া উচিত, কিছু ভালো খবর দেওয়া যায় কিনা। তো আমাদের কোম্পানি এবং এআইইউবি ইউনিভার্সিটি ওনাদের রিসার্চ সেল থেকে, এটা আমাদের স্পন্সরে, আমরা একটা রিসার্চ পরিচালনা করি এবং সেখানে আমরা মাননীয় উপদেষ্টার সামনে এটা দেখাই যে গত বছরগুলিতে কিরকম গ্রোথ হয়েছিল এবং হঠাৎ করে গ্রোথটা ফল করে গেছে এবং ওটা যদি আরো ওই ট্রেন্ডে চলতে থাকে তাহলে কি পর্যায়ে গিয়ে দাঁড়াবে উইথ রেসপেক্ট টু এমপ্লয়মেন্ট এবং ক্যাশ ফ্লো জেনারেশন সব কিছুর ব্যাপারটাই। এবং উনি অতি বিজ্ঞ লোক এবং খুব সহজে উনি জিনিসটা ধরে ফেলেছেন তাড়াতাড়ি। বেসিক্যালি আমি ইন এ নাটশেল যদি বলি, সেটা হচ্ছে যে আপনাকে এই সেমিনারটা করার দুটো উদ্দেশ্য ছিল। একটা হলো যে এখন আমাদের প্ল্যানার এখানে আছেন, উনি বলবেন যে আচ্ছা আপনি যে 25 তলা করতে যাচ্ছেন, সামনে ড্রেন নাই, রাস্তা নাই, পানি নাই, ইলেকট্রিসিটি নাই, গ্যাসও নাই, এরকম হতে পারে। সো আমরা বলেছি যে পাবলিক প্রাইভেট জয়েন্ট ভেঞ্চার, হ্যাঁ, পাবলিক প্রাইভেট জয়েন্ট ভেঞ্চার বলতে আপনি পুরো উত্তরা এলাকাকে দিয়ে দিলেন একটা কোম্পানির কাছে, ক্যাপটিভ পাওয়ার স্টেশন বসালেন। ইন এ সিম্পল ওয়ার্ড, ক্যাপটিভ পাওয়ার স্টেশন বসালেন, গভর্নমেন্টের রেভিনিউ পেলো, জাস্ট লাইক সেলফোনের মতো। যখন একদিন বিটিটিভির পিছনে দৌড়াতেন, আজকে বিটিটিভি আপনার পিছনে প্রায় দৌড়াচ্ছে আর কি। অ্যান্ড ইট ইজ ভেরি মাচ পসিবল অল ওভার দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং জাপান, এটা এইভাবেই করা হয়েছে। সো দিস ওয়াজ ওয়ান অফ দ্য অ্যাসপেক্টস উই হ্যাভ ট্রাইড টু ফোকাস। আর ওনার কাছ থেকে তো উনি খুব সুন্দরভাবে জিনিসগুলি খুব নোট করে নিয়ে এবং খুবই সুন্দরভাবে উনি ওনার তরফ থেকে কি করতে পারেন রেজিস্ট্রেশন সম্পর্কে উনি বলেছেন যে উনি এটা কনসিডার করবেন এবং উনিও মনে করেন যে হ্যাঁ এটা একটা রেজিস্ট্রেশন প্রাইস কমানো উচিত, ট্রান্সপারেন্টলি কমানো উচিত আর কি। মানে এখন যেটা হচ্ছে যে মহা বিপদটা হচ্ছে কি, ফ্ল্যাটের দাম গুলশান এলাকায় 6-7-8 হাজার টাকা, রেজিস্ট্রেশন করছে অত না। হ্যাঁ, রেজিস্ট্রেশন হচ্ছে 1-2 হাজার অথবা কিছু একটা, এবং কেউ রেজিস্ট্রেশনও করছে না। এইখানে স্বচ্ছতা না খুবই দরকার। আর একটা কথা যেটা আমরা আমাদের বক্তাদের ভিতরে কেউ ইমপ্লিসিটলি, কেউ উনি কথাটা বলেছেন যে কেউ ইমপ্লিসিটলি কেউ এক্সপ্লিসিটলি এটা বলেছেন যে যেই ক্যাশগুলি এখন ব্যাংকে জমা হয়ে আছে
যেটা মানি ফ্লোটা নাই বিভিন্ন কারণে, এন্টি কারাপশন ড্রাইভের কারণে, উইচ ইজ অ্যাবসলিউটলি রাইট। তো সেটাকে কিভাবে চালু করা যায়? তো এর ভিতরে তো একটা বিরাট অংশ আছে যেটা আর্ন বাট নন ট্যাক্সড মানি, অর্থাৎ এটা উপার্জিত হয়েছে প্রপার উপায়ে, কিন্তু আপনি চিন্তা করে যদি দেখেন গ্রে মানি, ব্ল্যাকও না হোয়াইটও না। না, এটা একটা হিস্ট্রি একটু শর্ট করে বলে নিই যে আগেকার দিনে তো কর আদায় করা হতো, আপনি একদম মোগল আমল থেকে যদি ধরেন, জাস্ট এজ এ শোষক হিসাবে আর কি, কোনো ইয়ে করার জন্য না, কারো উন্নত করার জন্য না। তারপরে তো এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে ফলো করার জন্য আস্তে আস্তে এটা ট্যাক্স হিসাবে আদায় করা হয় এবং এটা দিয়ে নানান উন্নয়ন কাজ করা হয়। তো তখন থেকে আমাদের এই অঞ্চলে, আমাদের দেশে বলবো না, আমাদের এই অঞ্চলে এই ট্রেন্ডটা আছে যে কিছু হিডেন মানি থেকে যায়, এটা উপার্জিত, কিন্তু ওই ট্যাক্স দিতে গেলেই দেখা যায় নানা ঝামেলা পড়ে। এটা ব্রিটিশ আমলেও ছিল, মোগল আমলেও ছিল, এখনো সেই ট্রেন্ডই রয়ে গিয়েছিল এখন পর্যন্ত। তো অল এট সাডেন এখন মানুষজন 100% সাদা হয়ে যেতে বললে তো মুশকিল। তো মাননীয় উপদেষ্টা সাহেব আমাদের যে কথাটা বলেছেন একটা খুব স্পষ্ট বলে দিয়েছেন যে যেটা অনুপার্জিত সেটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই, এবং আমরাও এটার ব্যাপারে ডেফিনেটলি কোনো কথাই বলবো না। বাট যেটা উপার্জিত, যেটা এবং যেটার একটা বিরাট অংশ স্থবির অবস্থায় পড়ে আছে, সেটাকে যদি ফ্লোতে আনা যায় তাহলে কিন্তু আমাদের যে আজকে যদি রডের দাম বেশিও থাকে, বাট আমার পারচেজিং পাওয়ার যদি বেশি থাকে, আজকে যদি প্ল্যানার সাহেবের কিংবা আপনার 10 লাখ টাকার ইনকাম হয় পার মাসে, কথা বলছি, তাহলে তো আপনি 20 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট করতে কোনো খুব একটা সমস্যা না। এখানে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হলো যে আমাদের ঢাকা শহরে আমরা বলে থাকি যে 20% মানুষ 80% সম্পদের ওনার। এখন একটা দেশ বা একটা জাতির সম্পদ কিন্তু লিমিটেড, স্পেশালি যদি ল্যান্ডের কথা বলি। একটা মানুষের কতখানি জমি থাকতে পারবে ম্যাক্সিমাম? অনেক দেশেই আছে ল্যান্ড সিলিং অ্যাক্ট। মুক্তবাজার অর্থনীতিতে এসব সাম্যের কথা ইস্যাত বলে লাভ হবে? মুক্তবাজার অর্থনীতি এই জন্যই তো আমরা প্ল্যানিং করি, প্ল্যানিংটা আসছে ওই জন্য যে মুক্তবাজার অর্থনীতি দিয়ে অটোমেটিক্যালি রেগুলেট করা যাবে, আসলে কিন্তু হয় না। কিন্তু আবার রেগুলেশন দিয়েও সবকিছু যে আপনি করা যায় না, কিন্তু ওই যে ধরেন ট্যাক্সেশন পলিসি, আমি যদি ব্যাক এন্ড ল্যান্ডের উপর ট্যাক্স এখানে আসি, এখানে নিশ্চয়ই করা আছে। এখানে বাংলাদেশের কর স্ল্যাবটা হচ্ছে যার আয় যত বেশি কর তত কম। এটা সেজন্য আমি একটু বলি, আমরা কিন্তু বা ল্যান্ডের ক্ষেত্রে আমার এখন 3টা ল্যান্ড আমি ফেলে রেখেছি যে হ্যাঁ 1 বছর পরে দাম দ্বিগুণ হয়ে যাবে, তো আমি কারণ আমার ব্যাক এন্ড ল্যান্ডের ট্যাক্স অনেক কম, মানুষ ইনভেস্ট করে হচ্ছে অনুৎপাদনশীল খাতে। এটা অনুৎপাদনশীল না, এটা দাম যখন 10 গুণ বেড়ে যায় তার জন্য উৎপাদনশীল। কিন্তু আমার দেশে যদি এটা ইন্ডাস্ট্রি এই স্ল্যাবটা চেঞ্জ করার জন্য কিন্তু আমরা মাননীয় যে এনবিআর চেয়ারম্যান আছে ওনাকে কিন্তু এবার বাজেটে আমরা একটা সুন্দর প্রস্তাব দিয়েছি, এভাবে যে ফ্ল্যাট রেজিস্ট্রেশনের প্রশ্ন আসছে, আমাদের কথা হচ্ছে যে ফ্ল্যাটের রেজিস্ট্রেশন এখন যেন 15%, আমরা চাচ্ছিলাম, সবসময় বলছি যে কমিয়ে আনো, আমরা 5%-এর নিচে আনার জন্য। তো এটা কিন্তু গত 2-3 বছর থেকে বলা হচ্ছে, কিন্তু আসলে অ্যাপ্লাই হচ্ছে না। আমরা বারবারই বলছি, এবার আমরা এও বললাম যে ছোট ছোট ফ্ল্যাটের ক্ষেত্রে রেজিস্ট্রেশন কস্ট কম হোক, বড় ক্ষেত্রে বেশি হোক। অর্থাৎ আমরা এখন সেটা কিন্তু আরেকটা সেকেন্ডারি মার্কেট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু মানে ফ্ল্যাটের যদি রিসেল ভ্যালু না থাকে তাহলে তো সেকেন্ডারি মার্কেট রিসেল ভ্যালু যদি খুব ডিফিকাল্ট হয়। না, সেকেন্ডারি মার্কেট ইস্যু ডিফারেন্ট। আমরা বলেছি যে এই মার্কেটকে অনেকগুলো স্ল্যাবে ভাগ করে দেওয়া হোক, এর ফলে হবে কি ছোট ছোট ফ্ল্যাট বানাতে আমরা ইন্টারেস্টেড হব। অর্থাৎ 500 স্কয়ার ফিট কিনলে পরে রেজিস্ট্রেশন কস্ট একেবারেই কম, আবার 1000 স্কয়ার ফিটের ফ্ল্যাটের রেজিস্ট্রেশন কস্ট ডিফারেন্ট, এবং বড় ফ্ল্যাটে হোক বেশি রেজিস্ট্রেশন কস্ট। আমি যেমন এই স্ল্যাবগুলো যেন আসে, এটা আমাদের এবার প্রস্তাবে ছিল। লাক্সারি আইটেমের ট্যাক্সটা বেশি হতে হবে। আরেকটু বলতে চাই, অনেক দেশে ক্যালিফোর্নিয়াতে যেমন আছে অ্যাফোর্ডেবল হাউজিং স্কিম, অর্থাৎ আপনি 10টা ফ্ল্যাট করেন, সেখানে আপনি অনেক লাভ করেন, একটা ফ্ল্যাট ওখান থেকে আপনি দিবেন 10%, বাধ্য করা হবে একটা পার্সেন্টেজ লো কস্ট লো ইনকাম বা মিডল ইনকামের জন্য। আমি একটু বলি, সেটার জন্য আমাদের যেটা প্রয়োজন, আমি কিন্তু আবারও বলছি যে লো কস্ট হাউজিং তো লো ইনকাম গ্রুপের জন্য আমাকে কিন্তু ওই যে রডের যে আলোচনাটা শুনলাম, ওই দাম দিয়ে রড যদি কিনতে হয় তাহলে কিন্তু আমাদের সস্তা জমি লাগবে। এবারের বাজেটে এটাও আমাদের রিহ্যাব থেকে একটা প্রস্তাব আছে সরকারের কাছে, যে আমরা ঢাকার বাইরে যেতে চাই, আমাদেরকে ইন্টারেস্টেড করে তুলতে হবে। আমি ঢাকা সিটিকে ভরে ফেলেছি, এই প্রথম প্রশ্নে আবার চলে যাই যে জমির দাম কেন বেড়ে গেল, সেটার একটা সলিউশন কিন্তু ডেভেলপারদের। আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা কংক্রিট স্লাম বানাচ্ছেন। না, আমাদের অভিযোগের ব্যাপার না, আমাদের যে বিল্ডিং গুলো করছে এগুলো রাজুক অ্যাপ্রুভ
বিল্ডিং, ঠিক আছে? রাজুক পাস করে দিচ্ছে, আমরা করছি, আমাদের জাঙ্গল করছি, এটা কিন্তু সেকেন্ডারি ইস্যু। ঢাকা শহরে যেহেতু জমির চাপটা বেড়ে গেছে, আমরা যদি কুমিল্লা চলে যাই, আমরা যদি পাবনা চলে যাই, সেটার সাথে আবার ট্রান্সপোর্ট লাগবে। তাহলে আমি কি পাবো? আমি কি পাবো Incentive. সেটা সরকারকে যখন বলেছি, সরকার আমাদের কথা দিয়েছে, এনবিআর চেয়ারম্যান কথা দিয়েছে যে এবারের বাজেটে এটা খতিয়ে দেখবে। আমরা বলেছি আমরা আমাদের ইন্টারেস্টেড করতে হবে, আমাদেরকে ট্যাক্স হলিডে দিতে হবে। কারণ আমরা যদি এটাকে নির্মাণ শিল্প বলি, আমরা যদি ইন্ডাস্ট্রি বলি, তাহলে তাহলে শিল্পের ইন্ডাস্ট্রি benefit গুলো তো পাওয়া বেনিফিট উচিত। গুলো নাই। সো এটা কিন্তু বিশেষভাবে এনবিআর চেয়ারম্যান দেখছেন যে বাইরে আমরা প্রজেক্ট নিয়ে গেলে মানে tax holiday কনস্ট্রাকশনটা মোটামুটি কন্ট্রাক্টরের কাজ হয়ে দাঁড়ায়, না, এটা তাহলে কিন্তু হবে ইন্ডাস্ট্রি চাপ কমে একটা, যাবে, সেটা চাপ কেউ কমে মানতে যাবে যাচ্ছে এখান না। থেকে। তো আপনি জিনিসটা কিন্তু বায়ার আমরা পাবেন দেখছি। কিনা বাইরে গেলে, কারণ মানুষ কিন্তু আবার যেহেতু আমাদের ট্রান্সপোর্টের ফ্যাসিলিটি খুব খারাপ, না, মানুষ কিন্তু আমি কাজের বলি জায়গার কাছে যখন থাকতে করবে চায়। অটোমেটিক্যালি গ্রো করবে। আপনার রাস্তার পাশে দিয়ে গেলে বিল্ডিং যেমন গ্রো করে, বিল্ডিং হতে থাকলে রাস্তাও গ্রো করবে। এটা কিন্তু কিন্তু উত্তরা- প্ল্যানিংটা ভাবে কিন্তু হবে আমার একটা জিনিসটা। কথা মনে আছে, যখন জিয়া আন্তর্জাতিক এয়ারপোর্ট তৈরি হয় তখন কিন্তু ওই রাস্তাটা খুব খারাপ ছিল এবং লাইট ছিল না তখন। Right. তখন রোডস অ্যান্ড হাইওয়েজের চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে আমি বলেছিলাম যে এটা লাইট টাইট ছাড়া এই অবস্থায় একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। উনি একটা কথা বলেছিলেন, আমার মনে হয় যে পরবর্তীতে এটা আমি খুব রিয়েলাইজ করেছি, সত্যি বলেছে এয়ারপোর্ট চালু হয়ে যাক, নিজেই বাকি ঠিক হয়ে সবকিছু যাবে। সব আমরা ঠিক হয়ে এখন যাবে। আপনাদের আমরা বাইরে মধ্যে গেলে একটা- সব রাস্তা চালু হয়ে যাবে। আমাদের দর্শকদের কাছ থেকে আপনাদের জন্য একটা প্রশ্ন, আপনাদের ডেভেলপারদের কাছে, আপনারা না, তার আগে আমি একটু কথা বলে দিতে চাই, জি, বলেন। কারণ আমি আর ভুলে যাই পরে। কথাটা হচ্ছে যে ডেভেলপারদের সবাই কিন্তু সবসময় ভাবে যে কংক্রিট জাঙ্গল অ্যান্ড ল্যান্ডের দাম বাড়ানো সব কিছুর জন্য দায়ী। এটা আমাদেরই ফেলিয়ার যে আমাদের কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, আমাদের কন্ট্রিবিউশন টু দ্য ইকোনমি, অ্যাকচুয়ালি আমরা এখন 14% কন্ট্রিবিউশন টু দ্য ইকোনমি অফিসিয়ালি ধরা হয়। অ্যাকচুয়ালি 14% না, এটা যদি আপনি সব ট্যাঞ্জেবল 20% এর ইনট্যাঞ্জেবল কাছাকাছি। করে করে ধরেন, 20% এখনই আছে অ্যান্ড ইট ক্যান গো আপ টু 50%। এবং এই যে এত বড় একটা এমপ্লয়মেন্ট জেনারেট করছি আমরা, শুধু ডাইরেক্টলি না, আমাদের সঙ্গে যারা জড়িত আছে সেই দিকটা, এই যে আবাসনটা সৃষ্টি করছে, সে আজকাল কোনো ডেভেলপার নাই। তখন তো আপনি বলছেন যে এখন ঢাকায় এসে লোক থাকার জায়গা নাই, আপনারা দিতে পারছেন না, বাট তখন কি অবস্থা? তখন আরো খারাপ হতো। জি। না, এখন আপনাদের মধ্যে অভিযোগগুলি যদি উত্তর দেন, মানে আপনারা হচ্ছে বিল্ডিং বানানোর ক্ষেত্রে নান্দনিকতাটা বা এস্থেটিক সেন্সকে খুবই সামান্য মূল্য দেন, যাতে করে গোটা শহরের চেহারা খুবই খারাপ হয়ে যাচ্ছে। এক, দুই হচ্ছে আপনারা মানে স্কোয়ার ফিট বাড়ানোর জন্য ফাংশন টাংশন মানে এগুলির প্রতি আপনাদের কোনো গুরুত্ব নাই। আপনাদের মূল গুরুত্ব কত স্কোয়ার ফিট বানানো গেল এবং কত দামে বেচা গেল, এই অভিযোগ। আমি কিন্তু এটার সাথে একটু ডিফার করব আপনার কথা। সেটা হচ্ছে যে এখন যে ঢাকা শহরে যে বিল্ডিং গুলো হচ্ছে, এগুলো কিন্তু সব আর্কিটেক্টদের দ্বারা ডিজাইন করে করা হচ্ছে। কিন্তু মানে একটা সময় ছিল, আজ থেকে 10 বা 15 বছর আগে অনেকে ডিপ্লোমা আর্কিটেক্ট কিংবা ড্রাফটসম্যানকে দিয়ে বিল্ডিং করতো। কোনো বিল্ডিং এখন ভালো বিল্ডিং আপনি দেখবেন না, বা কোনো একটা সাধারণ জায়গায় একটা বিল্ডিং দেখবেন না যে আর্কিটেক্টকে ছাড়া করা হচ্ছে। সো নান্দনিকতা কিন্তু আর্কিটেক্টকে আর্কিটেক্ট থাকছে। হলেই নান্দনিকতা না, হয় আমি না। বলছি আপনারা না। যেভাবে ফরমাইশি করতে বলেন এটা না, আর্কিটেক্টদের এটা জন্য সব প্রযোজ্য। ক্ষেত্রে কিন্তু হয় কিন্তু কি প্রযোজ্য না। কমিউনিটি আমি একটু স্পেস, বলি, একটা বাচ্চার কিন্তু কোনো খেলার সেটা জায়গা কিন্তু নেই। রাজুক থেকে যা রুলস রেগুলেশন আছে, যেটা বিএনবিসিতে যেভাবে বলা আছে, ইমারত নির্মাণ বিধিমালাতে যেভাবে বলা আপনারা আছে, সর্বোচ্চ এক্সপ্লয়েট করছেন। এটা কিন্তু করবেই। যেটা ম্যাক্সিমাম এক্সপ্লয়টেশনটার ব্যাপারটা আপনি যে কোনো কিছুতে এক্সপ্লয়েট করবেন। আপনি এখন টিভি চ্যানেল বলেন, আর যতটুকু আমাদের সুযোগ যাই কিছু পাবো, বলেন, we'll- exploit আমরা করবে। we'll go to the এটা অস্বীকার করার Within কিছু the rule নাই। থাকতে হবে আপনাকে। কিন্তু উইদিন ওইটা দ্য রুল থাকা যদি হয় আপনি নাই এক্সপ্লয়েট অনেক কেন করবেন? কারণ বিকজ ইট ইজ হিউম্যান নেচার। কিন্তু আপনি যেটা বলছেন যে বাচ্চাদের খেলার জায়গা নাই, একটা কন্ডোমিনিয়ামে কিন্তু বাচ্চাদের খেলার জায়গা থাকার কথা না। আমি একটু শেষ করি area এক কিন্তু মিনিট। থাকতে পারে, common না, space। আমি একটা আমরা কথা গাড়ির জন্য জায়গা জি দিচ্ছি। আমি শেষ করে নেই, একটু কাইন্ডলি যদি সুযোগ দেন। আমি কিন্তু পার্টিকুলারলি সিঙ্গাপুরের উপরে অ্যাবসলিউটলি মানে একাডেমিক পড়াশোনা করেছি এর উপরে, এবং সেটা এখানে ইমপ্লিমেন্ট করবোই আর কি ইনশাল্লাহ। এবং অ্যাসেট ডেভেলপমেন্ট প্রমিস বাউন্ড টু ডু ইট। সেটা হচ্ছে যে এই খেলার জায়গাটা তখনই হবে যখন এটা অনেকগুলি হাই রাইজ বিল্ডিং মাঝখানে 100 ফিট জায়গা খোলা, তখনই আপনার তখন গাড়ির সবাই স্পেস মিলে একটা হবে। বের করতে পারবে। আপনি বুকিট টিমান নামে একটা জায়গা আছে সিঙ্গাপুরে। কিন্তু ধানমন্ডিতেই একটা দুটো অ্যাপার্টমেন্ট আছে যেখানে আপনি ছোট করে অ্যাটলিস্ট বাচ্চাটা সাইকেল চালাতে পারে, ওই জায়গাটা দেওয়া হয়েছে। না, এখন আমাদের শহরে এই যে এই আস্তে আস্তে কংক্রিট আসছে, জঙ্গলের নতুন মধ্যে rule এই যে আসছে। ফার আসছে, এই ফারের ফারে ফেরত কিন্তু চলে যাবে তো। ফারের এসে কিন্তু আমরা সবসময় ফারের ফরে ছিলাম, এবং ফার কিন্তু আস্তে আস্তে রিফাইন হতে হতে আরো ভালো আরো হবে, refine হচ্ছে, আরো ভালো আরো হবে। change আসবে। এই যে ছোট জমিগুলির জন্য প্রথমে যেরকম বোঝা যাচ্ছিল না যে কি হবে, তারপরে দেখা গেছে হিউজ আর প্রবলেম। জমির মালিকদের কাছ থেকে একটা অভিযোগ, এটা হচ্ছে জি। বড় ডেভেলপারদের ক্ষেত্রে যাদের শয়ে শয়ে প্রজেক্ট, আপনারা একটা টাইম ফ্রেম দিয়ে চুক্তি করছেন, কিন্তু দাম বাড়ার জন্য বছরের পর বছর ফেলে রাখছেন, যখন দাম বাড়ছে তখন কাজ ধরছেন।
এটা রিহ্যাব কিভাবে প্রোটেক্ট না, করতে পারে? আমি বলি এই সিচুয়েশনে রিহ্যাবে কিন্তু কাস্টমার সার্ভিস একটা আলাদা হ্যাঁ, সেল এটা কি আছে। আপনার protection এবং দিতে পারে? এই ধরনের যখন কোনো কমপ্লেন পেয়েছি আমরা কিন্তু অ্যাকশন নিয়েছি এবং বিগত 4-5 বছরে এই ধরনের সমস্যা টুকটাক এসছে, কিন্তু একেবারে যে যেমন বিশেষত উত্তরায় অসংখ্য প্রজেক্ট অন্তত 1-1.5 বছর যাবত আপনি গিয়ে দেখবেন সে ল্যান্ড ওনারের সাথে এগ্রিমেন্টে লেখাই আছে 4 বছর পরে শুরু করা হবে। না, আপনি আমরা দেখবেন অনেক জমি ইচ্ছা করে দেরি লেখাই করে থাকে। বলাই থাকে যে আরম্ভই করা হবে 2 2 বছর বছর পরে পরে। এবং ল্যান্ডওনার ভাবে যে থাকে। ঠিক আছে আমি একটা নিশ্চিত থাকি যে তো একটা ভালো ল্যান্ডওনার চুক্তি developer করে কেন? 2 অনেকগুলো বছর পরে কারণে কি করে। ডিল পাবে না আমি জানে? একটু বলি, না, এটা নিজেকে protection-এর একটা জন্য। প্রোটেকশনের জন্য যে Protection-এর জমিটা জন্য। প্রোটেক্টেড থাকলো, কেউ এটা নিয়ে দখলের কোনো চান্স নেই এবং 2 বছর পরে কাজটা আরম্ভ হবে তার উনি মানে দেখতে যত পাবেন। জমি অ্যাসেটের ফেলে রাখা দেখি আসলে ফেলে রাখা না, এটা হয়তো টার্মই হয়তো দেরি সবকিছুর ছিল। সাথে Asset একটা- একদম টু দ্য ডট না, কোনো কোম্পানির দরকার নেই। Asset না, এটা- নাম এটা মানে বলতে just আমি overall- বলছি আর কি মানে এনি গুড any কোম্পানি company. সরি এনি গুড কোম্পানি অন ডট চেষ্টা করে, বিকজ এটাও একটা কম্পিটিশন ডেলিভারি টাইম, এবং তাতে লস তো আপনি যত দেরি করে দেবেন আর এরকম সিচুয়েশন ঘটে যেতে পারে। এরকম সিচুয়েশন হতে পারে। আজকে যেরকম উনি বলছেন যে যিনি স্টিল সাপ্লায়ার উনি বলছেন যে এরপরে দাম আরো বাড়তে থাকবে, তো আমরা কি চাবো যে পারলে পরে তো সব রডই এখন কিনে আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে আপনাকে বলি যে আমরা মাঝে মাঝে বলি না যে আমি যদি সুযোগ পেতাম তাহলে এই করতাম। আপনাকে যদি বাংলাদেশের ঢাকা শহরের নগর পরিকল্পনা সত্যি সত্যি ফ্রি হ্যান্ড দেওয়া হয় তাহলে কি প্রথমে আমি- কোনো কুইক ফিক্স মাথায় আসে? হয়তো সম্ভব না প্র্যাকটিক্যালি, এটার জন্য হয়তো অনেক কাজ করতে হবে, কিন্তু আমার কাছে মনে হয় যে প্লট বাই প্লট ডেভেলপ করা, এর থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যদি আমরা অনেকগুলো প্লট একসাথে নিতে পারি তাহলে যে ছোট্ট জমির ওনার ওইসব প্রবলেমগুলোও সলভ হবে, খেলার মাঠও দেওয়া যাবে এবং আমি অনেক উঁচু বিল্ডিং করলাম, আমার নিচে অনেক খালি অনেক জায়গা থাকবে। ফ্লেক্সিবল হতে হবে যে কেউ যদি কম্বাইন খালি করে করতে flexible, চায়। রাজুকে মানে আরো একটা 5 কাঠা যেটা প্লট বা বলছিলেন 10 কাঠা সেমিনারের প্লটে- কথা, ওয়ান অফ দ্য রেকমেন্ডেশন ওয়াজ যে এটা আগেও ছিল বা সেদিন আরো জোর দিয়ে বলা হয়েছে, রেকমেন্ডেশন না, এটা একেবারে দাবি আর কি, যে আর ইন্ডিভিজুয়াল মানুষকে দিয়ে শুধু ইন্ডিভিজুয়াল মানুষদের উপকার করেন না, Community. কমিউনিটির উপকার আমি করেন। আরেকটা ব্যাপার আমি যে একটু আমরা ওনার যত কাছে শুনি। আপনাদের অবশ্যই ইকোনমিতে অনেক অবদান অবদান আছে, হাউজিং এর বিরাট এক সমস্যা আপনারা সমাধান করেছেন, কিন্তু আসলে হাউজিং সমস্যা যেই আমাদের যেই টিমের সেই 70% মানুষের, তাদেরকে আপনারা কতখানি রিচ করতে পেরেছেন, আমার কিন্তু সেখানে প্রশ্ন প্রশ্ন আছে। রয়ে গেছে। আর আমার এক বন্ধু বলছিল যে তার প্রথম কুইক ফিক্স হচ্ছে আমাদের রেল লাইন গুলি যে আছে, রেল লাইন গুলি ব্যবহার করে এটার উপর দিয়ে একটা সেকেন্ড লেয়ার রাস্তা করলে বাংলাদেশের বা আসলে আমাদের এই রেল লাইনগুলোকেই যদি আমরা কাজে লাগাতে পারতাম, অনেক শহরে, জাপানের বহু শহরে আছে মানে ট্রান্সপোর্টের অনেক রকমের মোড, অনেক অপশনস আছে, কিন্তু আমরা তো আসলে রেল So, লাইনগুলোকে আমরা নষ্ট করে অনুষ্ঠানের একদম শেষ ভাগে ইশরাত ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এফআর খান সাহেব এবং তানভীরুল হক প্রবাল, আপনাদের কাছে জানা। প্রিয় দর্শক, আমরা নির্মাণ শিল্প এবং আবাসন শিল্প নিয়ে কথা বলছিলাম, শুরু করেছিলাম দুর্যোগ ব্যবস্থাপনা দিয়ে। আমরা অত দূর পর্যন্ত যেতেই পারি নাই, কারণ প্রাইমারি যে সমস্যাগুলি এসে দাঁড়ালো যে নির্মাণ সামগ্রীর দাম যে হারে বাড়ছে, আবাসন মধ্যবিত্তের আর নাগালের মধ্যে থাকার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সেই সাথে যেহেতু মধ্যবিত্ত বড় বায়ার, বড় লোকরা নিজের জন্য কটা বাড়ি কিনবে, মধ্যবিত্তরা যদি কিনতে না পারে ওভারঅল ইন্ডাস্ট্রিটাই স্লো হয়ে যাবে। স্লো হয়ে গেলে আমাদের নির্মাণ শ্রমিকদের কি হবে সেই প্রশ্ন একটা কঠিন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমাদের দিক থেকে আমরা 21 রাতের পক্ষ থেকে গত 7 দিন যাবৎ নানা সমস্যায় জর্জরিত হয়ে আজকে অন্তত একটু এফ্লুয়েন্ট একটা বিষয়ে এসেছিলাম। আমি নিজেও পুরো কৌশলী ভেবেছিলাম খুব কমফোর্টেবল থাকবো, সেখানেও কোনো শান্তি নেই। বাংলাদেশের নির্মাণ শিল্প খুব সুখের দিন সামনে নেই এবং সেই সাথে দ্রব্যমূল্যের করাল গ্রাস, সিন্ডিকেশন ইত্যাদি বিষয় এই শিল্পকেও গ্রাস করতে যাচ্ছে কিনা সেটা আমাদের এখনই দমন না করলে আর কোনো উপায় থাকবে কিনা এ বিষয়গুলিও আমাদের কঠিনভাবে ভাবতে হবে। আজ বিদায় নিচ্ছি, কাল দেখা হবে একই সময়।